ফেক ডক্টরস এত বেশি। ইভেন হসপিটালসও আছে। তখন ডক্টর কিন্তু এত টাইম দেয় না পেশেন্ট। একটা পেশেন্টের নাম আর ১০ টা মেডিসিন সেটা প্রেসক্রিপশন না। হেলথ কেয়ার সিস্টেম একটা প্রফেশনাল টাইপের বিজনেস হয়ে গেছে। মানুষরা জানে না তাহলে আপনি কি করবেন? আমাদের প্ল্যানিং ভবিষ্যতে হচ্ছে যে আমরা ক্যাম্প করব। আমি দেখতে পারলাম যে বহুত লোক ছিল যারা ফিজিওথেরাপি কি সিম্পল মেডিকেশন গুলো এফোর্ড করতে পারে। ওয়ান চেঞ্জ যেটা ইন্ডিয়ান সোসাইটিকে খুব ইম্পর্টেন্ট। বিগ একটি গ্লোবাল ইস্যু যেটা আপনাকে বেশি নিউক্লিয়ার ওয়ার। Hello, myself physiotherapist Dr. Natar. Welcome to our new channel, Parag Dialogues. Because progress begins when we start. প্রোগ্রেস তখনই হয় যখন আমরা কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে স্টার্ট করি, ডিসকাস করি এবং চেঞ্জ আনতে চাই। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট এবং স্পেশালিস্টদের যেমন ডক্টরস, এডুকেটরস, সোশ্যাল ওয়ার্কার্স, অ্যাক্টিভিস্ট এবং চেঞ্জ মেকার্সদের নিয়ে আসবো এবং মিনিংফুল কনভারসেশন করবো আইডিয়াস, ডেভেলপমেন্ট, সোসাইটি এবং ওয়েলফেয়ারের জন্য। এবং আমাদের রিজিয়নের মেইন যেগুলো ফোকাস আছে সেগুলো। আজকে এটা আমাদের ফার্স্ট এপিসোড। ফার্স্ট এপিসোড এটা বহুত স্পেশাল। কারণ এটা হতে যাচ্ছে আমাদের ফাউন্ডার্স কনভারসেশন। যেখানে আমরা আমাদের আরকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আরকে অর্থনৈতিক ফিজো মাল্টিকেয়ার যেটা আছে সেটার কো-ফাউন্ডার্স এবং ফাউন্ডার আমরা সবাই মিলে একটু ডিসকাস করব। তাই আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের RKOLP Multicare co-founder, a brother, a friend, and our president of RK Welfare Foundation, engineer Injamul Hasan. ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ ফর কামিং। ফার্স্ট তো আমি ইনভাইট করেছি যে আপনাকে ফার্স্ট আসার জন্য আমাদের পডকাস্টে। তো আমি জানতে চাই কি ফিলিং কি ছিল বা কি এখানে কি ব্যাপার আপনার কি ভাবছিল? অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমি অনেক উৎসাহ অনুভব করেছিলাম যখন আমি এই ইনভাইটেশনটা পেয়েছিলাম যে এখানে এসে ডিসকাস করব কিভাবে বরাকবিল আমাদের মানুষদেরকে বেস্ট আর অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট দেওয়া যায় এই বিষয়ে এখানে এসে ডিসকাস করব। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। থ্যাংক ইউ। সেটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। কারণ আমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট এন্ড এ পারসন ফ্রম হেলথ কেয়ার সেক্টর, আমিও চাই যে মানুষ ভালো হেলথ কেয়ার। কারণ হেলথ কেয়ার এমন একটা সিস্টেম যেটা সবার বেসিক ইম্পর্টেন্ট একটি ফ্যাসিলিটি। সেটা যদি থাকে না, কোনো মানুষ নেই যার হেলথ কেয়ার সেক্টরে যেতে হয় না। বাকি কোনো সেক্টরকে ইগনোর করা যায় না। ইগনোর করা যায় না বাট স্টিল কিন্তু হেলথ কেয়ার এমন একটা সেক্টর যেখানে মানুষকে যেতেই হবে। তাই আমরা ফার্স্ট যেটা পডকাস্ট করছি এটা আমাদের ভিউয়ার্সকে আমরা বলতে চাই যে এটা একটি ফ্রেন্ডলি কনভারসেশন এ থাকবে। এটা আমরা ফর্মাল রাখবো না কারণ ইটস বেটার টু বি ফ্রেন্ড দেন টু বি অফিসিয়াল। ইঞ্জিনিয়ার ইনজামুল হাসানের বিষয়ে আমি আরো আপনাকে বলতে চাই যে উনি একজন ইন্টারনেট রিসার্চার যিনি কাজ করছেন একটি মাল্টিনেশনাল কোম্পানি ইউএস বেস সেটার সাথে। তাই আজকে আমরা ওনার সাথে কথা বলবো আমাদের রিজিয়ন, ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল লেভেলের যা কিছু আছে সব বিষয় নিয়ে কথা বলবো আমরা। তার আগে আমি ওনাকে বলতে চাই যে আমাদের ছোটবেলার কিছু জিনিস আবার একবার মনে করি। যেমন আমরা ছোটবেলা ক্লাস 6 থেকে একসাথে আছি। আমরা দুজনের পড়াশোনা হয় নবোদয়, জেএনভি যেটা বলা হয় জওয়াহর নবোদয় বিদ্যালয়। আমাদের করিমগঞ্জের নবোদয় হলো হরিনগরে। তো আমরা ক্লাস 6 থেকে একসাথে আছি। তারপরে একসাথে ছিলাম। আর এখনো একসাথে আছি। আমাদের বন্ধুত্ব ছিল এবং বিজনেস পার্টনারসও। তাই আমি ফার্স্ট বলতে চাই যে কিভাবে আমাদের জার্নিটাকে ছোট থেকে এখন পর্যন্ত জার্নিটাকে আপনি কিভাবে বলতে চাইবেন? মানে কিভাবে আর এক্সপ্রেস যদি করবেন? আমি যদি এক শব্দে বলি তো এটা হবে ট্রাস্ট। ট্রাস্ট বিল্ড করতে মানুষের অনেক লং টার্মের জরুরত। যেকোনো মানুষের সঙ্গে আপনি একদিনে ট্রাস্টটা বিল্ড হয় না। হ্যাঁ, দ্যাটস রাইট। তো যখন ছোটবেলা থেকে একজন মানুষের সঙ্গে আপনি পড়াশোনা করলেন, উঠা বসা করলেন, চলাফেরা করলেন, তার মেন্টালিটি কিভাবে, তার চলাফেরা কিভাবে আপনি তখন জানলেন, হুম। তখন একটা ট্রাস্ট বিল্ড হয়। এই ট্রাস্ট থেকে তারপর হয় ফ্রেন্ডশিপ।
ফ্রেন্ডশিপ থেকে তখন বিজনেস পার্টনারও হয়, এভাবেই আমাদের জীবনটা চলতে থাকে। খুব সুন্দর। সেটা উনি যে বলেছেন ট্রাস্ট, সেটা সত্যিই একটি মানে খুব ইম্পোর্টেন্ট জিনিস। আমাদের যদি কোনো বিষয়ে ট্রাস্ট থাকে না কারো উপর, তাহলে আমরা কিন্তু এগিয়ে মানে ডেভেলপমেন্ট বা কোনো ধরনের প্রোগ্রেস হয় না। ট্রাস্ট একটি বহুত ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। আমরা আমাদের নেক্সট যে ডিসকাশন আছে, সেটাতে আমরা জানতে চাই যে জেনজির লাইফ কেমন লাইফ ছিল এবং আমি আমাকে আর নিজেকে কিভাবে এক্সপ্রেস করবে যে আমাদের পার্সোনালিটি। অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে মানুষের সঙ্গে মিলামিশা, মানুষের সঙ্গে কথা বলা আমি অনেক পছন্দ করতাম। ছোটবেলা থেকে আমি আমাদের বন্ধু-বান্ধবের সঙ্গে, আমাদের সিনিয়রের সঙ্গে, আমাদের জুনিয়রের সঙ্গে আমি সবসময় ইন্টারেকশন করতাম ওদের সঙ্গে। এটা আমি অনেক পছন্দ করতাম। সোশ্যাল গ্যাদারিং এই জিনিসটা আমার অনেক পছন্দ ছিল। আমার পার্সোনালিটি আ বেজরের পার্সোনালিটি অন্য ধরনের ছিল। মানুষের সঙ্গে কিছু কম মিলামিশা উনি করতেন। আর জেনারেলি উনি স্টাডিতে থাকতেন সবসময়। পড়াশোনায় ব্যস্ত থাকতেন। আমরা পড়াশোনা একটু, একটু করতাম, তার সঙ্গে বাকি কাজও করতাম। বাকি কাজ সবকিছু। তো নেক্সট কোয়েশ্চেন যে আপনি কখনো ভেবেছিলেন যে আমরা এক প্ল্যাটফর্মে এরকম কাজ করব? এটা তো আমি কখনো ভাবি নাই যে এই প্ল্যাটফর্মে কাজ করব। কিন্তু আমি এটা ভেবেছিলাম যে ভবিষ্যতে আমার একটা কিউরিওসিটি ছিল যে কিছু না কিছু করব। কোনো আমার বন্ধুর সঙ্গে বা তোমার সঙ্গে। আর আজকে আমি অনেক হ্যাপি ফিল করছি এই কাজটা তোমার সঙ্গে যখন আমি এই পডকাস্টে বসে এই কাজটা করছি, তখন আমার অনেক হ্যাপি ফিল হচ্ছে। ভবিষ্যতে যেন এই কাজটা আরো বেরিয়ে যায়, আমাদের সোসাইটির জন্য কোনো ওয়েলফেয়ারের কোনো কাজ হয় আমাদের থ্রুতে, এটা আমি আশা করছি। আমি আমাদের ভিউয়ার্সকে একটা কথা বলতে চাই। আমি এই প্ল্যানটা করেছিলাম যখন মানে আমার মাথায় এই প্ল্যানটা ছিল যে আমি করব যে এই যে একটি এরকম কিছু স্টার্ট করব। একটা মাল্টি কেয়ার সিস্টেম যেখানে হেলথ কেয়ারের সব বিভাগ থাকবে এবং যে ট্রিটমেন্ট বাইরে গিয়ে পেতে হয় মানুষের নরমালি আমাদের এখানে বেস্ট ট্রিটমেন্ট পাওয়ার হলে সবার মাথায় একটা জিনিস আছে গুয়াহাটিতে যেতেই হোক। সিম্পল। আমি ভাবছিলাম যে কিভাবে এরকম কিছু করব। তো একদিন আমি গিয়েছিলাম একজন গুয়াহাটি গিয়েছিলাম। তারপর গুয়াহাটি গিয়ে আমি তারপর যাই একটি ওখানে একটি রিহ্যাবিলিটেশন সেন্টার মানে কি ফিজিক্যাল রিহ্যাব সেন্টার। তো সেখানে যাওয়ার পর আমি ভাবি যে এরকম কিছু একটা সেন্টার করবো এখানে। যেখানে সবকিছু পাওয়া যায়। স্পেশালি স্ট্রোক যেগুলো খুব লং টাইম কষ্ট দেয় পেশেন্টদের বা ফিজিক্যালি ডিসেবলড বাচ্চাদের জন্য। তো গুয়াহাটি স্টেশনে বসেছিলাম। সেই সময় আমার মাথায় ছিল যে কিভাবে এটা স্টার্ট করব, কিভাবে কারণ বহুত বড় একটা প্ল্যান। এবার ইনভেস্টমেন্ট প্লাস একদম ডেডিকেশন ইম্পোর্টেন্ট। প্লাস একজন এরকম মানুষ যে এই মুভিংটাকে কন্টিনিউ করার জন্য রাজি থাকবে। চাহে প্রফিট হোক না হোক। কারণ এটা প্রফিটেবল বিজনেস না। অন্য হেলথ কেয়ার অন্য মানে আছে কিন্তু যেখানে এত প্রফিট করা যায় কিন্তু এরকম থাকলে প্রফিট করা যায় না। স্পেশালি আমাদের বরাকবেলি এরিয়াতে যেখানে আমরা বেশি চার্জ করতে পারবো না পেশেন্ট। তখন আমি কল করলাম আমাদের ইনজামুল হাসানকে। আমি আমি ভাবছিলাম আমার মাথায় ৩ আইডিয়া ছিল। ৩ টা আইডিয়া হয়তো ব্যাংক থেকে পারলু, তাহলে আমার আরেকজন আত্মীয় আছে, উনাকে বলবো। নাহলে কি করব? থার্ড এনজামামল। তারপর আমি সাথে, সাথে কল করি। গুয়াহাটি স্টেশনে বসে। আর আপনি এখন ইমিডিয়েট পজিটিভ রেসপন্স। কেন? পজিটিভ রেসপন্স এটা তো অনেক কারণ আছে। একটা কারণ হলো হুম, আসলে আমি ছোটবেলা থেকে মেডিকেল ফিল্ডে কিছু করার জন্য আমার অনেক ইচ্ছা ছিল। কিন্তু আমার স্টাডি হয়েছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তো অপোজিট। আমি যখন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গিয়ে সেখান থেকে আমি জব পেয়ে গেলাম, তখন আমার মাথায় ছিল যে কোনো না কোনো দিন যদি কোনো অপরচুনিটি পাই মেডিকেল ফিল্ডে কিছু করার জন্য, সোসাইটির ভালো করার জন্য, তবে নিশ্চয়ই এটাকে ভালো রেসপন্স দিব। এটা আমার মাথায় সবসময় ছিল। আর যখন তোমার ফোন আসলো আমার কাছে, তখন আমি সঙ্গে সঙ্গেই আমার এটা ক্লিক করলো আমার মাথায় যে এটাই হয়তো সেই অপরচুনিটি। এই জন্য আমি হ্যাঁ বলে দিয়েছি।
আর ২ নম্বর কারণ হলো আমি ছোটবেলা থেকেই তোমাকে চিনি, জানি। একদম ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে এখন পর্যন্ত। একটা ট্রাস্টেরও বিষয় আছে এখানে। যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ডের মধ্যে একজন রেজাউল করিম, ডক্টর রেজাউল করিম। আমি অ্যা উনার যে প্ল্যান, এই প্ল্যানে আমার শরিক হওয়া এটা আমার জন্য একটা ইমোশনাল এর বিষয়। এইজন্য আমি না করতে পারি না। আমি যখন বলেছিলাম, তিনি কিন্তু ইমিডিয়েট রেসপন্স ছিল ওকে। এটা করতে হলে ঠিক আছে, আমি রেডি। তাই আমরা এটা স্টার্ট করি এবং আমাদের সেটাই সবসময় সেটাই মানে আমাদের ইচ্ছা ছিল যে ট্রিটমেন্টটা মানুষ বাইরে গিয়ে পেতে হবে। সেই ট্রিটমেন্টটা আমরা বরাকভ্যালিতে এভেইলেবল করব এবং চেষ্টা করব অ্যাফোর্ডেবল প্রাইসে। কিন্তু আমরা অ্যাফোর্ডেবল প্রাইসটা করা বহুত মুশকিল। কারণ যেকোনো একটা বিজনেস স্টার্ট করলে সেটা রানিং বহুত ইম্পোর্টেন্ট, কন্টিনিউ করা। তাই আমাদের প্রবলেম হলো যদি আমরা অ্যাফোর্ডেবল করতে চাই তাহলে বেস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবো না। তাই আমি একদিন গিয়েছিলাম, আমি জড়িত আছি গভর্নমেন্ট একটি স্কিম যেটা 5 থেকে 18 ইয়ার্স পর্যন্ত যেগুলো ফিজিক্যাল বাচ্চাদের ডিসেবলড বাচ্চা আছে তাদেরকে ফিজিওথেরাপি দেওয়া হয়। তো গভর্নমেন্ট ডিফারেন্ট ব্লকের থ্রুয়ে দেওয়া হয় সেটা। ব্লক অফিস সেখান থেকে দেওয়া হয়। তো আমি তাতে জুড়ে আছি এবং আমি একদিন গিয়েছিলাম বালিয়া এরিয়াতে। বালিয়া মানে সেটা ছিল আর.কে নগর ব্লকের আন্ডারে বালিয়া বিনোদিনী সাইডে ছিল। সেখানে একটা ক্যাম্প হয়। তো ফিজিক্যাল ক্যাম্পের রিহ্যাবিলিটেশন ক্যাম্প ছিল। তারপর আমি দেখতে পারলাম যে বহুত লোক ছিল যারা ফিজিওথেরাপি গিয়ে সিম্পল মেডিকেশন গুলো এফোর্ড করতে পারছে না। তারপর আমি সেইম ডিসকাশন করি এবং আর.কে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য কথা হয়। সেটা তো আপনি এত তাড়াতাড়ি রেসপন্ড করলেন। সেটার জন্য ধন্যবাদ। কিন্তু আমরা জানতে চাই যে এই যে আপনি ইয়েস বলেছেন, এজ এ প্রেসিডেন্ট আপনার কি ভিশন আর.কে ওয়েলফেয়ার ফাউন্ডেশন? আমার ভিশনটা হলো আমাদের বরাক ভ্যালিতে যে পুয়ার আর ফাইন্যান্সিয়ালি উইকার সেকশন যে মানুষগুলো আছে, তারা যেন অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার তারা যেন পায়। কারণ মেডিকেল মেডিকেল হেলথ কেয়ারে মানুষের অনেক পয়সা খরচ হয়। সবাই এটা এফোর্ড করতে পারছে না। আর এটা মানুষকে ফাইন্যান্সিয়ালি অনেক দুর্বল করে। এই সমস্যার সমাধান পাওয়ার জন্য আমি ফাউন্ডেশনটা বানিয়েছি আমরা মিলে। যেন গরিব মানুষের ফাইন্যান্সিয়ালি সত্যিকারের মেইন রিজন হলো জেনারেলি একটা ভালো ফিজিওথেরাপি যদি কেউ নেয়, জেনারেল 1 সেশন চার্জেস হলো 800 টু 1000 জেনারেলি। স্পোর্টস তো আলাদা। স্পোর্টসে আমি ছিলাম। স্পোর্টসে কমসে কম 1400 প্লাস থাকে। একই লিস্ট মিনিমাম প্রাইস 1400 প্লাস পার সেশন, এভারেজ 2000। কিন্তু আমরা যদি সবাইকে এরকম একটা ট্রিটমেন্ট দিতে চাই যার চার্জ এরকম, তাহলে তো আমরা কিছু একটা করতে হবে। তাই আমিও ভেবেছিলাম এবং থ্যাংক ইউ ইনজামামুল হাসানকে যে উনি পজিটিভ রেসপন্স দিয়েছেন এবং চেষ্টা করছেন যে কিভাবে ওনার যেটা মাইন্ডে ছিল সেটা প্রবলেম যেটা তিনি জানতেন অলরেডি যে হেলথের একটা সবার জন্য প্রবলেম। সেটাকে মানুষের জন্য মানে মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা সিস্টেম। তো আপনি কি ভেবেছেন যে আর.কে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের থ্রু কিভাবে আস্তে, আস্তে আপনি রিচ করবেন বিভিন্ন মানুষকে? কারণ মানুষের কাছে পৌঁছানো একটা ইম্পোর্টেন্ট। যদি মানুষরা জানে না তাহলে আপনি কি করবেন? আমাদের প্ল্যানিং ভবিষ্যতে হচ্ছে যে আমরা ক্যাম্প করব বিভিন্ন এরিয়াতে। হ্যাঁ। আমাদের পাতাকান্দিতে করব, বদরপুরে করব, নিলামবাজারে করব, বাড়িগ্রামে করব। মানুষের মধ্যে প্রথমে অ্যাওয়ারনেসটা আনতে হবে। অ্যাওয়ারনেসের জন্য আমিও বলছি একটা কথা। অ্যাওয়ারনেসের জন্য আমাদের ভিউয়ার্সদেরকেও বলছি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ফার্স্ট থিং। কারণ যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় না, তাহলে কিন্তু যেকোনো ভালো প্রোডাক্ট থাকলেও সেটা কাজে লাগবে না মানুষের। তাই আমরা একটা পেজ আছে, আপনারা ফলো করতে পারেন ফেসবুকে। ফিজিওথেরাপিস্ট ডক্টর রেজাউল নামে পেজ আছে। আর.কে.ও.এন.পি মাল্টিকেয়ারের পেজ আছে। আপনারা ফলো করে এবং এরকম বিভিন্ন স্কিমস এবং ট্রিটমেন্ট অ্যাডভান্স মেথডস এর বিষয়ে জানতে পারবেন। তো আমার নেক্সট কোয়েশ্চন হলো, এজ এ নরমাল পারসন আপনি কি ভাবেন যে আমাদের এরিয়ার মানুষের কি প্রবলেম হয়? হেলথ কেয়ার ফেসিলিটি পাওয়ার জন্য বা পেতে
কিভাবে কি কি প্রবলেম ফেস করে মানুষ? আমাদের সোসাইটিতে প্রথমত ২ টা সমস্যা আছে। একটা হলো হেলথ কেয়ার আর একটা হলো ট্রান্সপোর্টেশন। আর হেলথ কেয়ারের প্রবলেমটা সলভ করার জন্যই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। মানুষেরা অ্যাফোর্ডেবল আর বেস্ট ট্রিটমেন্ট পায়। এই যে আমি সেটা জানতে চাই যে মানুষের কি প্রবলেম আপনি বুঝেন যে মানুষ কি প্রবলেম ফেস করে ভালো হেলথ কেয়ার পেতে? ভালো হেলথ কেয়ার পেতে মানুষকে অনেক দূরে যেতে হয় প্রথমে। আমাদের বরাকবিরি ছেড়ে। কেউ গুয়াহাটিতে আশ্রয় নেয়, কেউ বেঙ্গালুরুতে আশ্রয় নেয়, কেউ হায়দ্রাবাদে যায়। এখানে ওদের অনেক বড় খরচ হয়ে যায়। তো সেই সমস্যাটার সমাধান এটা হলো আমাদের ফাউন্ডেশনের মেইন এইম। বেস্ট ট্রিটমেন্টও পায় আর অ্যাফোর্ডেবল প্রাইসেও পায়। এটা হইল গা আসল আমাদের উদ্দেশ্য। বাকি যে সমস্যাগুলো এটা আপনি বলতে পারবেন ডক্টর হিসাবে ভালো। আপনি কিছু মানুষেরকে কিছু বলেন। আমি যেটা ফেস করেছি, আমি ফার্স্ট স্টার্ট করি 2022 যখন আমার মানে লিগ ফেজ বন্ধ থাকে যখন, তখন আমি আসি এবং আস্তে আস্তে স্টাডি করতে স্টার্ট করি। আমার পড়াশোনা শেষ হওয়ার পর কাজ করে বাইরে। কিন্তু যখন বন্ধ থাকতো, ভ্যাকেশন থাকতো তখন আসার পর আমি স্টাডি করে দেখেছি আমাদের এখানে মানুষের অ্যাওয়ারনেস এর প্রবলেম। ফেক ডক্টরস এত বেশি। ইভেন হসপিটালসও আছে। ক্লিনিক যেগুলো ওদের ডক্টরস প্রেসক্রাইব করছে, তাদেরও প্রবলেম হলো ডক্টরস যখন একটা নরমালি পেশেন্টকে দেখে, সেটা পেশেন্টেরও প্রবলেম আছে। যেমন পেশেন্ট চলে যায় ফার্স্ট ফার্মেসিতে মেডিসিন নিতে। এক্সপার্ট কনসালটেশন সব সময় ইম্পর্টেন্ট। কিন্তু যখন ডক্টরসের কাছে যায়ও, তখন ডক্টর কিন্তু এত টাইম দেয় না পেশেন্টকে। টাইম একদম নেই। পেশেন্ট এসেছে, "কি প্রবলেম?" "হ্যাঁ, ঠিক আছে।" লিখে দেয় ১০ টা মেডিসিন বাস, নিয়ে চলে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি হলো যখন কোনো পেশেন্ট আসবে, আমরাও সেরকম করি, ফলো আপ করি। পেশেন্ট যখন আসে, আসার পর কি প্রবলেম? কমপ্লেইন ও প্রেসক্রিপশনও লেখা থাকে এরকম মানে আমার খুব খারাপ লাগছে বলতে কিন্তু এটা ইম্পোর্টেন্ট একটি বিষয়। আর তার জন্য আমরা একটা ক্যাম্পেইনও চালাবো যে প্রেসক্রিপশন ঠিক করে লেখা। যদি প্রেসক্রিপশন লেখা হয় একটা পেশেন্টের নাম আর ১০ টা মেডিসিন সেটা প্রেসক্রিপশন না। প্রেসক্রিপশনে কমপ্লেইন কি পেশেন্টের, হিস্ট্রি কি, তারপর কি এক্সামিনেশন করেছে ডক্টর পেশেন্টের, তারপর ট্রিটমেন্ট কি দিচ্ছে। হুম। কারণ প্রেসক্রিপশনটা শুধু যে পেশেন্টের জন্য না, এটা আরেকজন ডক্টরের জন্য। যদি নেক্সট টাইম আরো একজন ডক্টর ওয়াইজ পেশেন্ট যায়, তখন সেই ডক্টরও দেখবে যে এই লাস্ট পেশেন্টের এই প্রবলেম ছিল এবং এখন এই প্রবলেম হচ্ছে। তো আমি কি ট্রিটমেন্ট সেই হিসাবে ডিজাইনও করতে পারি। তো এই বেসিক প্রবলেমগুলো আমিও দেখেছি এবং আমরা সব ট্রাই করব যে এরকম অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে এবং আমি খুব হ্যাপি যে এখন আস্তে আস্তে কিন্তু যখন ডক্টরসরা লিখে তখন খুব ক্লিয়ারলি লিখে যে কি প্রবলেম। আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে এইগুলোতেও। আমি খুব হ্যাপি দেখে। আর আশা করি আরো ভালো হোক। নেক্সট কোয়েশ্চেন আমি আপনাকে করতে চাই যে একটা হেলথ কেয়ার সিস্টেম এবং সোশ্যাল সার্ভিস একসাথে চলা কি আপনার জরুরি না কি? এটা কি একসাথে চলতে পারে? এটা হলো মাস্ট। বর্তমানে আমি যেটা অবজার্ভ করেছি, হেলথ কেয়ার সিস্টেম একটা প্রফেশনাল টাইপের বিজনেস হয়ে গেছে। আপনি যদি আপনি ফাইন্যান্সিয়ালি মজবুত থাকেন, তে আপনার সঙ্গে হেলথ কেয়ারে অন্যভাবে ট্রিটমেন্ট করা হবে। আপনি ফাইন্যান্সিয়ালি কমজোর থাকলে আপনাকে অন্যভাবে ট্রিটমেন্ট করা হবে। সোসাইটির সঙ্গে এটা একটা প্রফেশনাল বিজনেসের মতো হয়ে গেছে। সোশ্যালের সঙ্গে ইন্টারলিঙ্ক পুরা মজবুত নেই। এই মজবুতটা করা জরুরি। তো আপনি কি বলেন এনজিওস বা সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন যদি এর সাথে চলে তো কি ভালো হবে? মানুষের ভালো হবে বা কি? যখন ওর এনজিও আর হেলথ কেয়ার যেটা আমাদের বিজনেস, এটা একসঙ্গে যখন চলবে, তখন মানুষের প্রথমত হবে মানুষের অ্যাওয়ারনেসটা বাড়বে। দ্বিতীয়ত মানুষের সঙ্গে যেটার ব্যারিয়ার যেটা ক্রিয়েট করে ফাইন্যান্স, এটা ভেঙে যাবে। সুন্দর মতো বলেছেন। সত্যি কারণ যদি হয় কি যদি কোনো মানুষ একা বসে থাকে এবং একটা ক্লিনিক রান করে তো সে নিজে সবকিছু রান করছে, মেহনত করছে এবং প্রাইভেট হিসাবে করছে যখন
তো সে চায় টাকা যেটা রেভিনিউ ক্রিয়েট করতে হবে সেটা পেশেন্ট থেকে ক্রিয়েট করতে। হুম। কিন্তু যখন ব্যাকআপ থাকে, যদি কোনো এনজিও বা কোনো এরকম ব্যাকআপ থাকে, তখন যে বসে আছে যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সে চিন্তা করে যে আমি ট্রিটমেন্টটা কিভাবে দেব? আমার বাকি রেভিনিউ আর বাকি সবকিছু তো ওরা ব্যাকআপে মানে এনজিও থাকুক বা যে অর্গানাইজেশন থাকুক, ও দেখে নেবে। সেটা একটি ভালো ভিউ, পয়েন্ট অফ ভিউ, সেটা খুব ভালো। আমার খুব ভালো লাগবে এটা জেনে। So we now start our rapid fire question. রেপিড ফায়ার কোশ্চেন এখানে শুধু আমি কোশ্চেন করবো আপনাকে এবং আপনি শর্ট আনসার দেবেন, ঠিক আছে? তাহলে স্টার্ট। Start. ওয়ান ভ্যালু এভরি ইয়াং পারসন মাস্ট ফলো। ধৈর্যের সহিত কাজ করা। ওয়ান সোশ্যাল ইস্যু যেটা আর্জেন্টলি সলভ করা যাবে। হেলথ কেয়ার, আজকে ওয়েলফেয়ারের নিয়ে একটা ড্রিম। বেস্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার সার্ভিস। পড়ার বিধি মানুষের জন্য একটি মিশন। যারা সোসাইটির ভালোর জন্য কাজ করে তাদেরকে সাপোর্ট। একটি হ্যাবিট যেটা মানুষকে মেন্টালি স্ট্রং রাখে। বিলিভ ইন অলমাইটি গড। একটি আইডিয়া বা বুক যেটা আপনাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে। গড ইজ বেস্ট প্ল্যানার। একটি হ্যাবিট যেটা ইউথকে অ্যাভয়েড করা জরুরি। লেজিনেস। ওয়ান চেঞ্জ যেটা ইন্ডিয়ান সোসাইটিতে খুব ইম্পর্টেন্ট। সিভিক সেন্স। ওয়ান লাইফ লেসন যেটা জীবন আপনাকে শেখায়। অন্ধভাবে কোনো জিনিসকে বিশ্বাস না করা। ওয়ান থিং দ্যাট সোসাইটি শুড ফোকাস মোর অন, হেলথ কেয়ার, এডুকেশন, এথিক্স। এথিক্স। একটি গ্লোবাল ইস্যু যেটা আপনাকে খুব বেশি টেনশন। নিউক্লিয়ার ওয়ার। One line you would like people to remember from today's conversation. পরাগবেলিতে বেস্ট আর অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট প্রোভাইড। আমি সেটাকে এরকম বলতে চাবো, মানে এক্সপ্লেইন ভার্সন বললে যে ভালো ট্রিটমেন্ট যেটা মানুষ বাইরে গিয়ে পায় সেটা বরাকবেলিতে আর কে এমপি মাল্টিকেয়ার অ্যাভেল করা এবং আর কে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের থ্রু সেই বেস্ট ট্রিটমেন্ট যেটা কস্টলি হয় সেটাকে অ্যাফোর্ডেবল বানিয়ে সবার জন্য প্রোভাইড। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এসেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন আপনার ভিশন জার্নি, এবং আমরাও শেয়ার করেছি আপনার সাথে একটা প্ল্যাটফর্ম, সেটা খুব ভালো লাগলো। আজকে এই খুব সুন্দর মিনিংফুল কনভারসেশনের জন্য ইঞ্জিনিয়ার ইনজামামুলকে ধন্যবাদ। আমাদের চেষ্টা থাকবে যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ডিফারেন্ট ফিল্ডের এক্সপার্টস যেমন ডক্টর, সোশ্যালিস্ট, এডুকেটার্স এবং ইন্সপায়ারিং মানুষের সাথে এখানে কথা বলবো এবং বিভিন্ন অ্যাওয়ারনেস এবং সোশ্যাল রিফর্মসকে তুলে ধরবো। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ইনজামামুল। আমরা আরো দেখা হবে আপনাদের সাথে আমাদের নেক্সট এপিসোডে। দিস ইজ ডক্টর রেজাউল করিম সাইনিং অফ ফ্রম পারাক ডায়লগ।